আমাদের লাইফে প্রেম জিনিসটা না ছোট্ট শিশুর স্মাইলের মতো। এই প্রেমের সংজ্ঞা এক একটা মানুষের কাছে এক এক রকম। আমরা বয়সের যে কোনো প্রান্তেই দাঁড়িয়ে থাকি না কেন, এই প্রেম জিনিসটা আমাদের মুখে নতুন করে হাসি ফোটায়, আমাদের নতুন করে বাঁচতে শেখায়। ঠিক তেমনই আজ আমরা খুব সাধারণ একটা ছেলেমেয়ের গল্প শুনব। তাদের প্রেমের উত্থান পতন দেখব আজ। তাদের চোখে প্রেমের সংজ্ঞাটা ঠিক কেমন সেটাই জানবো আজ। আজ আপনারা শুনবেন বিদিশা গাঙ্গুলির গল্প রাজ ওয়েটস রিমি। হ্যাঁ, যাক, ফাইনালি আমাদের বিয়েটা তাহলে হচ্ছে। বল, এতদিনের অপেক্ষার অবসান। তবে আমার কি মনে হয় জানিস, আমি কাজটা যদি ঠিক টাইমে না পেতাম, আমি শিওর তোর বাবা ঠিক বিয়েটা ভাঙতে দিত। তা কি করবে শুনি? সব বাবাই তো চায় না কি আমার মেয়েটা একটু ভালো থাকুক, ভালো পড়ুক। আর আর বিয়ের পর যদি কেউ জিজ্ঞেস করতো বাবা তাহলে কি বলতো? তা দাদা আপনার জামাই কি করে? কেন আমার মেয়েকে ভালোবাসি। যত সব ঢ্যামনামো। বাবা, কি দাপট! কোথায় বেশ যেন শুনেছিলাম, বাপের একটা মেয়েকে না বিয়ে করতে যেও না, এদের তেজ তরকারিতে তেজপাতার থেকেও বেশি হয়। তা যা না, অন্য কাউকে বিয়ে করগা না, তোকে বেঁধে রেখেছি আমি বাবাকে বলে দিচ্ছি বিয়ের কার্ড এখন বিলি করো না, তোমার হবু জামাইয়ের আমাকে আর পছন্দ হচ্ছে না। তুই থাক, আমি চললাম। শোন, একদম ফোন করবি না আমার। রেগে মেগে চলে যাচ্ছিল রিমি, ঠিক সঙ্গে সঙ্গেই পিছন থেকে ডান হাতটা ধরে ফেলল রাজ। যা, রেখে গেল। আরে মজা করলাম তো, এভাবে আমাকে একা ফেলে চলে যাচ্ছিস? বস 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 না। খানিক পরে রিমির একটু গা ঘেঁষে বসল রাজ। রিমি, এ রিমি, ও রিমি। কি কি হয়েছেটা কি? এই 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 তুই তুই এভাবে গা ঘেঁষছিস কেন রে? চারপাশের লোকজন দেখছে না কি? দূরে যা, দূরে যা, দূরে যা, দূরে যা, যা। তো দেখুক গা, আমি আমার বইয়ের গা ঘেঁষছি, বেশ করছি। এই নে, আরও ঘেঁষবো। দেখ, এই কথাটা শোনার পর রিমির রাগ যেন নিমেষের মধ্যেই উবে গেল। মাথা নিচু অবস্থায় মুখে একটা হালকা মিষ্টি লাজুক হাসি ফুটেছে তার। রাজ তখন রিমির বাঁ হাতে হাত দিয়ে আশীর্বাদের আংটিটার উপর আঙুল বোলাতে বোলাতে হাতটা ঠোঁটের কাছে নিয়ে পরম তৃপ্তিতে একটা চুমু খেল। আচ্ছা রিমি, এই যে আমাদের বিয়ে হবে, একটা গোছানো ঘর হবে, তারপর ধর হঠাৎ একদিন কেউ একজন এসে সেই ঘর উলঢাল করবে। হেই, তুই কটা বেবি চাস? ইস, ছি, তো লজ্জা শরম বলে কিছু নেই? হ্যাঁ, যা বাবা, লজ্জা পাবো কেন? আরে ইটস অ্যান আর্ট বেবি, এটা সবাই পারে না। হ্যান্ডু মরল আমার। আচ্ছা ধর না, যদি একটা মেয়ে হয়, কি নাম দেওয়া যায় বলতো? তোর নাম রিমি, তাহলে রিমি, সিমি, গিমি, ছ্যা, লিমি। না, ঠিক জমছে না।
আচ্ছা তুই বল না। না, মেয়ে নয়, আমার না একটা ছেলে চাই। না, আমার মেয়েই চাই। না, ছেলে ছেলে। বললাম না, আমার মেয়েই হবে। দেখে নিও শোনো, আমাদের ছেলেই হবে। বাইরে কালো মেঘে ঢাকা হিংস্র আকাশটা গর্জন করছে। অঝোরে বৃষ্টি নামবে বোঝাই যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই অফিসের 8 তলার ব্যালকনির স্বচ্ছ বিশাল বড় কাঁচের জানালাটা, যেখান দিয়ে শহরের রোজ দুবেলা সূর্যের পতনটা দেখা যায়, সেটা বৃষ্টির ঝাপটায় ছোট ছোট কণায় ঝাপসা হয়ে গেল। রাজ এখন শহরতলির বড় বড় বিল্ডিংয়ের পরিবর্তে নিজের আবছা মুখ আর ছলছলে চোখটা দেখতে পাচ্ছে জানালার কাঁচে। দু বছর কেটে গেছে, কিন্তু রিমিকে সে এখনো ভুলতে পারেনি। এক দৃষ্টিতে জানলার কাঁচে নিজের আবছা শুকনো মুখটার দিকে তাকিয়ে আছে রাজ, আর ঠিক তার পাশেই রিমির সেই হাত দিয়ে চুল সরানো মিষ্টি গজ দাঁতের হাসিটা দেখতে পাচ্ছে বারবার। এভাবে চলে গেলি? খুব ভালো আছিস বল, আমাকে ছাড়া? একবারও ফোন করতে ইচ্ছা হলো না? একবার তো বলতে পারতিস। আমি কি তোকে জোর করতাম? এতদিনের সম্পর্কে এই চিনেছিলি আমায়? রাজ, এ রাজ, স্যার তোকে ডাকছেন, তাড়াতাড়ি আয়। ইতিমধ্যেই রাজের ঘোর কাটল। একটা দীর্ঘশ্বাস ফেলে পকেটে হাত দিয়ে একটু সিরিয়াস মুডে ইন করা আকাশি কালারের শার্ট আর কালো প্যান্ট পরা অবস্থায় গটগট করে হেঁটে চলল সে, যেন কিছুই হয়নি তার। Preview. Your attention, please. Please do not smoke in the terminal building. Smoking is only permitted in the specified smoking areas. Thank you. Preview. কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। টিকিট কাউন্টারে সব কনফার্ম করে দুটো হাত জড়ো করে থুতনির ওপর ভর দিয়ে চুপচাপ ওয়েটিং চেয়ারে বসে আছে রাজ। ওই যে আগের দিন অফিসের স্যার তাকে ডাকলো না, তার যে প্রমোশন হয়েছে, এখন তার ঠিকানা কলকাতা নয়, সোজা দিল্লি। কিন্তু তাও তার মুখে আনন্দের এক ফোঁটাও ছাপ নেই। কেন বলুন তো? Please watch your luggages. Hold the handrail. Mind your steps. মাইকে অ্যানাউন্স হলো, আর কিছুক্ষণের মধ্যেই তার ফ্লাইট। পকেট থেকে মানি ব্যাগটা বের করলো রাজ। তারপর ভাঁজ করা একটা বিয়ের কার্ডের ছেঁড়া একটুখানি অংশ বার করে আপন মনে দেখতে লাগলো সে। আরে, এটা তো তারই বিয়ের কার্ড।
টোপর বরাবর, মাথা হেঁট করা অবস্থায়, আর বউটা তাকে মালা পরিয়ে দিচ্ছে। এরকম একটা কালার স্টিকারের তলায় বেশ ভালো রকম পুঁতি দিয়ে ডিজাইন করে লেখা রাজ ওয়েডস রিমি। ডেটটা ছিল 14ই ডিসেম্বর, রাজ আর রিমির সব থেকে খুশির দিন। তাদের 3 বছরের প্রেমের একটা মিষ্টি পরিণতি। তাদের বিয়ে ছিল সেদিন। দুই বাড়িতে কত লোক, কত আয়োজন। সকাল সকাল দধিমঙ্গলটা হওয়ার পরেই হাউ হাউ করে কেঁদে ফেলেছিল রিমি। বাড়ির সবাই ভেবেছিল সবাইকে ছেড়ে চলে যাবে বলে হয়তো তার কষ্ট বোধ হচ্ছে। তারপর সে একবার রাজকেও ফোন করেছিল। হ্যাঁ দাদা, হ্যাঁ তুমি ওদিকটা দেখো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যালো হ্যালো, এই এই রিমি, তুই তুই এভাবে কাঁদছিস কেন? এপাশে রিমির মুখ দিয়ে আওয়াজ বেরোয় না, সমানে কেঁদেই চলেছে সে। এই পাগলি, আরে বাবা মাকে ছেড়ে আসবি বলে মন খারাপ করছে? আচ্ছা ঠিক আছে, শোন, তুই আগে আমার কথা শোন। এই আগে তুই কান্না থামা বলছি রিমি। শোন, আমি তোকে কথা দিচ্ছি, প্রত্যেক মাসে তোকে একবার করে ওখান থেকে ঘুরিয়ে আনবো। কি খুশি তো? রাজ, এই রাজ, যদি আমি হারিয়ে যাই, খুঁজবি আমাকে? বল না রে, খুঁজবি তো আমাকে? কি কি বলছিস উল্টো পাল্টা? তোর আর ইয়ার্কি মারার কোনো সময় জ্ঞান হলো না বল? বাড়িতে কিন্তু অনেক কাজ রিমি। এই তুই ফোন রাখতো। আরে মশাই, এবার তো মেয়েকে নিয়ে আসুন, লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। রাজ ওদিকে ছাদনাতলায় বসে। কিছুক্ষণ পর রিমির বাবা কাচুমাচু মুখ নিয়ে রাজ ও তার বাবাকে একান্তে ডেকে নিয়ে গিয়ে রিমির একটা চিঠি ধরিয়ে দিল। চিঠিটা হাতে নিয়ে দেখতেই রাজের বুকটা কেঁপে উঠল। প্রিয় বাবা, আমি জানি তোমাদের মুখে এভাবে চুনকালি মাখিয়ে চলে যাওয়াটা ঠিক হলো না। এই চিঠিটা তুমি যখন পাবে তখন আমি অনেক দূরে, আমাকে খুঁজেও কোনো লাভ নেই, খুঁজে পাবে না। আসলে এই বিয়েটা করা আমার পক্ষে সম্ভব নয়, কারণটা আমি বলতে পারবো না। আর রাজকে আমার জন্য দুঃখ করতে মানা করো। ওর কপালে আমার থেকে অনেক বেটার কেউ জুটবে,
আমি ওর জন্য ঠিক নই। ভালো থেকো সবাই। বাই দ্য ওয়ে, আমায় ফোন করে কোনো লাভ নেই, কারণ আমার ফোন নাম্বারটা আমি পাল্টে দিয়েছি, তাই পুরনোটায় ফোন করলে আর পাবে না। ইতি। প্লেনে উঠে পড়েছে রাজ। গোলপাড়া জানালার কাঁচ দিয়ে কলকাতা শহরের প্রতিবিম্ব যেন তাকে ছেড়ে বহু কোষ দূরে চলে যাচ্ছে ছোট হতে হতে। যে কলকাতা শহরে তাদের প্রেমের শুরু, তাদের খুনসুটি, তাদের ঝগড়া, তাদের বিয়ের জন্য একে অপরের বাড়িতে রাজি করানো, শেষে কিনা তাদের বিয়েটাই হলো না। বিয়ের সেই দিন থেকে রাজ রিমিকে তন্ন তন্ন করে সারা শহর পাগলের মতো খুঁজে বেরিয়েছে, শুধুমাত্র একটা উত্তরের আশায়। কেন সে তাকে এভাবে ছেড়ে চলে গেল? যে দিনটা দেখার জন্য রাজকে জোর করে পরীক্ষা দিয়ে এত বড় কোম্পানিতে ঠেলে দিয়েছিল রিমি, বিয়ের দিন সে নিজেই উধাও। কেন? তার জবাব একটা ধোঁয়াশার মতো হঠাৎ পেয়ে গেছিল রাজ। এক মাস কেটে যাওয়ার পর রাজ হঠাৎ একদিন রিমির ফেসবুকটা খুলে ওর ছবিগুলো দেখতে থাকে। হ্যাঁ, রিমির অ্যাকাউন্ট রাজের ফোনেও খোলা ছিল। 3 বছরের প্রেম, সেটা কি আর এমনি? ফেসবুকের ইনবক্স ঘাঁটতে ঘাঁটতে একটা লাস্ট SMS চোখে পড়ে। আমি কাল দিল্লি আসছি তোর কাছে। ব্যাস, আর কিছুই ছিল না। তার আগে অনেক কথাই হয়েছে, রাজ দেখেছিল। তাদের রিপ্লাই অনেকটা কাছের বন্ধুদের মতোই। রাজের আর বুঝতে অসুবিধা হয় না, সে কাউকে কিছু বলতেও পারে না, না নিজের বাড়িতে না রিমির বাড়িতে। কি করেই বা বলবে সে? এতদিন এত কাছাকাছি থেকেও সে রিমিকে চিনতে এতটা ভুল করলো? রিমি তাকে এরকম ভাবে ঠকিয়ে যাবে, এটা তো তার কল্পনারও বাইরে। সে তো নিজের কাছে নিজেই হেরে গেছিল সেদিন। রিমি নিজে থেকে তাকে ছেড়ে গেছিল। এই কথা সবাইকে বলে রিমির ভালো থাকায় সে কখনোই কাঁটা হয়ে দাঁড়াতে চায়নি। শুধু মাঝরাতে পালিশ ভেজানো আর আধো ঘুমে জড়ানো চোখটা হঠাৎই চমকে চমকে উঠত, আর বুকটা ধড়ফড় করে বলে উঠত, কেন রিমি, কেন? পরে সে ছেলেটার প্রোফাইল ঘেঁটে জেনেছিল যে সে দিল্লিতেই থাকে। তারপর থেকেই রাজের চোখ কখনো কখনো ঝলসে উঠত, আর তার মনটা বারবার বলে উঠত, রাজ, এই রাজ, যাবি না? তুই একাই যা, উত্তরটা নিয়ে আয় রাজ। বিয়ের দিন পালিয়ে গিয়ে সে তোকে সারপ্রাইজ দিয়েছিল না?
তুইও ধূমকেতুর মতো ও আর ওর সো কল্ড কাছের বন্ধুর সামনে গিয়ে ওকে সারপ্রাইজ করে দে। যা রাজ যা, সময়টা এখন কাঁদার নয়, জবাব দেওয়ার। কিন্তু রাজ পারেনি। নতুন নতুন অফিস তখন, কাজের চাপে বুকের মধ্যে এই অসহ্য যন্ত্রণাটাকে কিছুটা হলেও ভুলতে পারলেও রিমিকে কিন্তু সে একদিনের জন্যও ভুলতে পারেনি। সেদিনের পর এই বিয়ের জিনিসটায় তার যেন ঘেন্না চলে এসেছিল। এমনকি নিজের বন্ধু বান্ধবদের বিয়েতেও যায়নি তারপর থেকে। তাই আজ 2 বছর হয়ে গেলেও সে নিজে কিন্তু এখনো বিয়ে করেনি। আজ কাজের সূত্রে তার দিল্লি যাওয়া, এবার থেকে ওখানেই তো থাকতে হবে। সিটে হেলান দেওয়া অবস্থায় চোখ দুটো আবার সেই পুরনো কাহিনী ভেবে ঝলসে উঠল রাজের। প্রশ্নের জবাবটা সে এইবার নেবে, হ্যাঁ নেবেই। প্লেন ল্যান্ড করলো এয়ারপোর্টে। দরজা খুলল রাজ। নতুন শহরের একটা নতুন ফ্ল্যাটের ভ্যাপসা গন্ধ। জানলা খুলে দিতেই হালকা রোদের মিঠে আলো সারা ঘরময় খেলে গেল। সারা ঘর তাকাতে তাকাতে সে শুধু একটা কথাই ভাবছে। আচ্ছা ধর না, যদি একটা মেয়ে হয় কি নাম দেওয়া যায় বলতো? তোর নাম রিমি, তাহলে রিমি, সিমি, গিমি, আচ্ছা লিমি। না ঠিক জমছে না। আচ্ছা তুই বল না। 7-8 দিন নতুন অফিসে সবার সঙ্গে পরিচয় আর হালকা কাজকর্ম করতে করতেই কেটে গেল রাজের। নতুন শহরটা অল্প অল্প করে চিনছে সে। তার নতুন ফ্ল্যাটটাকে একটু একটু করে সে নিজের মতো করে সাজাচ্ছে। কখনো গোলাপ ফুলের চারা নিয়ে গিয়ে টবে বসাচ্ছে, আবার কখনো নতুন পর্দা নিয়ে গিয়ে জানলায় টাঙাচ্ছে। আজ যদি রিমি থাকতো কত ভালোই না হতো। যদিও এখন রাজের কাছে রিমির নামটা একটা বাজ পড়ার মতো। এই তো সেই শহর যেখানে রাজের এতদিনের সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। কিন্তু রিমির সেই সো কল্ড বন্ধু থাকে কোথায়? সেটা তো ফেসবুকে পরিষ্কার করে দেওয়াই ছিল না। তবে হ্যাঁ, একটা জিনিস দেওয়া ছিল, সে নাকি স্মাইল ফাউন্ডেশন নামে একটা এনজিওতে কর্মরত। খুঁজবে খুঁজবে রাজ এবার
তার প্রশ্নের উত্তর শিগগিরই পাবে। কয়েকদিন পর অফিস থেকে সে নিজের ফ্ল্যাটে ফিরছিল। যেটা সে কোনোদিনও লক্ষ্য করেনি, তার ফ্ল্যাটের কাছেই একটা বিশাল বড় এনজিও সংস্থা, সরকারি নয়, প্রাইভেট। রিমি এইসব জিনিস খুব ভালোবাসত। বছরে দুবার করে 25শে ডিসেম্বর আর 15ই আগস্ট, এই দুদিনে বিভিন্ন রেল স্টেশন এবং রাস্তার ফুটপাত ঘুরে ঘুরে খাবার আর বিভিন্ন পোশাক বিলি করত গরিব মানুষদের। তার সঙ্গী রাজকেও সঙ্গে করে নিয়ে যেত। রিমি বিয়ের আগে একবার রাজকে এটাও বলেছিল যে শোন না, যেদিন আমরা অনেক টাকা ইনকাম করব দুজনে মিলে, নিজেরা একটা এনজিও চালানোর দায়িত্ব নেবো, বুঝলি তো? আমি না ওদের জন্য কিছু করতে চাই, দাঁড়াতে চাই ওদের পাশে। আমরা কত লাকি বলতো, তাও আমাদের কত চাহিদা। কিন্তু দেখ, ওদের শুধুমাত্র চাহিদা হলো দুবেলা পেট পুরো দুটো খাবার। আমার পাশে থাকবি তো? বল বল না। রাজ এন্ট্রি নেয় জায়গাটায়। ভেতরে ঢুকতেই তার চোখ যেন ধাঁধিয়ে যায়। একদিকে বাচ্চাদের খেলার জায়গা, একদিকে তাদের পড়াশোনার জন্য বিশাল হলঘর, একদিকে খাবার রান্না হচ্ছে আর এক পাশে রয়েছে হেলথ সেন্টার। দেখে সত্যিই খুব অবাক হয় রাজ। পুরনো কথা যেন তার কানে আবার ফিরে আসছে। এরা জানিস তো, আমার না সব প্ল্যান করা হয়ে গেছে। অনেক বড় করে সাজাবো জায়গাটা, বুঝলি তো? খেলার একটা জায়গা থাকবে, পার্কের মতো হবে ওটা। পড়াশোনার জন্য বিশাল বিশাল দালান দেওয়া হল থাকবে, ছোট ছোট সিঙ্গেল টেবিল চেয়ারে বসবে এক একজন, আর ওদের জন্য রান্না করা হবে। আর আরেকদিকে থাকবে হচ্ছে ওদের চিকিৎসাপত্রের জায়গা, বুঝলি তো? সব রাখবো, বুঝলি? সব রাখবো, সব। কেমন হবে বল না? রাজের অবাকময় আর মায়াবী চোখটা হঠাৎই যেন আগুনের মতো ঝলসে উঠল নিমেষের মধ্যেই। তার সামনে দিয়ে চশমা চোখে ফর্সা করে সাদা জামা আর কালো প্যান্ট পরা একটা ছেলে হেঁটে ভিতরে প্রবেশ করছে। হ্যাঁ, এ তো সেই রিমির সো কল্ড কাছের বন্ধু। ও আচ্ছা, ফেসবুক প্রেমিক। রাজকে তো খুঁজতেই হলো না, ভগবান নিজেই ওকে পাঠিয়েছে হিসেব বুঝে নেবার জন্য। এত তাড়াতাড়ি দেখা হয়ে যাবে রাজ তো ভাবতেই পারেনি। অফিস রুমে নিজের কাজ করছে সেই চশমা পরা ছেলেটা। রাজ সোজা ঘরে ঢুকে চেয়ারটা টেনে বসে হাতের কাছে পেপার ওয়েটটা নিয়ে আয়ুষ আয়ুষ চক্রবর্তী। কি ঠিক বললাম তো? কে আপনি? হ্যাঁ, আমি আয়ুষ। বলুন, কি সাহায্য করতে পারি? সাহায্য? হ্যাঁ, সেটা তো অনেক আগেই করে দিয়েছেন।
আবার কত সাহায্য করবেন? মানে কি বলছেন? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। একটা ভালোবাসাকে ছিনিয়ে নেওয়া, একটা বিয়ে এক মুহূর্তে বন্ধ করে দেওয়া, দুটো বাড়ির লোকজনের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা, এগুলো তো বিশাল বড় একটা সাহায্য, তাই না মিস্টার আয়ুষ চক্রবর্তী? তাই তো বলছি, আর কত সাহায্য করবেন আপনারা দুজন মিলে আমার জীবনটাকে এভাবে নরক বানিয়ে দেওয়ার জন্য? এই যে মিস্টার, এবার কিন্তু আপনি আপনার লিমিট ক্রস করছেন। আপনি কোথায় এসেছেন জানেন? আমি এই এনজিওর ম্যানেজার। জানি তো, তাই তো জিজ্ঞাসা করছি। রিমি কেমন আছে? এই দাঁড়ান 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 দাঁড়ান, আপনি কে বলুন তো? রাজ এবার রেগে চেয়ার থেকে উঠে সোজা গিয়ে আয়ুষের কলারটা চেপে ধরে বলতে লাগলো, হাট! আমি কে? হ্যাঁ, আমি কে? আমি রাজ। কেন কেন এত বড় বিশ্বাসঘাতকতা আমার সঙ্গে কেন? হ্যাঁ, রিমি কোথায়? খুব সুখে আছে না? আমাকে কথা দিয়ে এখানে নতুন হাজব্যান্ড। চল, তুই নিয়ে যাবি আমায়। আমার উত্তর চাই, আমার উত্তর চাই। হঠাৎই কলার থেকে রাজের হাতটা সরিয়ে দিয়ে ব্যঙ্গার্থভাবে হেসে উঠল আয়ুষ। উত্তর? এতদিন পর? তা কোথায় ছিলেন এতদিন? রিমি কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, তা এতদিন পর সান জাগলো আপনার? আপনি জানেন, মেয়েটা প্রতিদিন আমার কাছে টুকরে টুকরে কাঁদতো আর বলতো, ভাগ্যের পরিহাস মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যায়। 14ই ডিসেম্বর বিয়ে ছিল না আপনাদের? 15ই ডিসেম্বর দুপুর নাগাদ আমার কাছে চলে আসায় ওর মুখ থেকেই জেনেছিলাম সেদিন। আর শুনে আমিও খুব অবাক হয়ে গিয়েছিলাম। ওর নাকি মাঝে মধ্যেই অস্বাভাবিক যন্ত্রণা হতো মাথায়, কিন্তু বাড়িতে কাউকে কিছু না জানিয়েই ডাক্তার দেখায় নিজেই। তারপর বিয়ের 2 দিন আগেই রিপোর্ট আসে ওর নাকি ব্রেন টিউমার হয়েছে। আর সেটা এতটাই বড় হয়ে গেছে যে সে নিজেই বুঝতে পারে তার হাতে আর বেশি দিন সময় নেই। কারণ রিমিও এক সময় বিএমএলটি, ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছিল, জানেন নিশ্চয়। আর যেটুকু শিখেছিল তাতে সে স্পষ্ট বুঝতে পারে তার সময় খুব জোর হয়তো আর মাত্র 6 মাস। সে চায়নি তার এতদিনের ভালোবাসার সমস্ত স্বপ্ন তার চোখের সামনে ভেঙে চুরমার হয়ে যাক। সে চায়নি তার বাবা মার ওই 6 মাসে মাথা খারাপ হয়ে যাক। সে যে ওসব কষ্ট নিজের চোখে সহ্যই করতে পারত না। তার চেয়ে বরং নিরুদ্দেশ হয়ে থাকলে তবুও তারা জানবে তাদের মেয়ে বেঁচে আছে। তাই সেদিন সে একটা বানানো ভুলভাল চিঠি লিখে চলে আসে আমার কাছে।
না না, আপনি যেটা এতদিন ধরে ভেবে এসেছেন সেটা একেবারেই নয়। আমরা শুধুই বন্ধু, সেই ছোট্টবেলা থেকে। আমি ছোটবেলাতেই কলকাতা ছেড়ে চলে আসি এখানে। আবার আমাদের পুরনো বন্ধুত্ব জোড়া লাগে ফেসবুকের মাধ্যমে। এই যে এত বড় এনজিওটা দেখছেন, এর মালিক কিন্তু আমি নই, রিমি নিজেই। বিয়ের সমস্ত গহনা নিয়ে এসে তুলে দিয়েছিল আমার হাতে। চেয়েছিল মারা যাওয়ার আগে নিজের শেষ স্বপ্নটাকে নিজের চোখে দেখে যাবে। আমাদের বন্ধুত্বের দিব্যি দিয়ে আমায় চুপ করিয়ে রেখেছিল সেদিন, কিচ্ছুটি জানাতে দেয়নি কাউকে। আমার বুকটা সেদিন কষ্টে ফেটে যাচ্ছিল, কিন্তু আমিও চুপচাপ বসে থাকিনি। বিশ্বাস করুন, এখানকার সবচেয়ে বড় হসপিটালে ওর চিকিৎসা চালিয়ে গিয়েছি সমানে। আমি শুধু ভাবতাম ও ঠিক ভালো হয়ে যাবে, তখন আমি নিজে গিয়ে আপনাদের কাছে ওকে ফিরিয়ে দিয়ে আসব। কিন্তু না, ওই যে ও আমাকে বলেছিল ভাগ্যের পরিহাস। এতগুলো কথা আয়ুষের মুখে শোনার পর রাজের বুকে যেন ক্রমাগত বাজ পড়ছে। সে যে এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছে সেটা সত্যিই অবাক করছে আমাদের। তার চোখের পাতা পড়ছে না, ঠোঁট দুটো পুরো নিশ্চুপ। শুধু তার বুকের হৃদস্পন্দনের শব্দ শোনা যাচ্ছে গোটা ঘরময়। রাজের চোখে জল ঝরছে এবার। নিজের মনুষ্যত্বটাকে ভেতরে ভেতরে দংশন করছে বারবার। ছি রাজ, ছি। তোর রিমি তোর জীবনটাকে নতুন করে সাজিয়ে দিতে চেয়েছিল, আর তুই ওকে এতদিন শুধু দোষারোপ করে এসেছিস। হঠাৎই একটু ঢোক গিলে ভয়ার্থ কণ্ঠে রাজ বলে উঠল, রিমি আর বেঁচে নেই। হ্যাঁ, আছে তো, বেঁচে থেকেও মরে আছে। আজ 1.5 বছর ধরে সে প্যারালাইজড। একবার আমায় রিমির কাছে নিয়ে যাবে? আয়ুষ, চলো না। চলো, সে তোমার অপেক্ষাতেই ছিল, আজও আছে। হসপিটালের বেডে শুয়ে আছে রিমি, একটা নিস্তব্ধ দেহ। যেন কত অভিমান আর বুকের মধ্যে জমে থাকা না বলতে পারা এক পাহাড় কষ্ট নিয়ে শুয়ে আছে সে। দরজার বাইরের কাঁচ দিয়ে এই দৃশ্য দেখে রাজের চোখ বেয়ে জল নয়, একটা বিশাল আর্তনাদ, একটা বিশাল চিৎকার। রিমি বলে সেই ডাক যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে বাইরে, কিন্তু পারছে না। রাজ দরজা খুলে আস্তে আস্তে রিমির কাছে এগোতে থাকে, আর একটা প্রকাশ করতে না পারা কষ্টে হাঁপাতে থাকে সমানে। রাজ ঢোক গিলতে গিলতে বেডের কাছে গিয়ে রিমির মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে একভাবে। রিমিকে এই রকম অবস্থায় দেখবে সে কি কোনোদিন ভেবেছিল? বড় বড় এলোমেলো চুলগুলো উঠছে রাজের, আর হালকা হালকা ঝাপটা দিচ্ছে রিমির চোখে মুখে। রাজের চুলের ঝাপটায়
রিমি হঠাৎই চোখ খুলল। কিন্তু তার শরীরে কোনো অভিব্যক্তিই নেই। চোখগুলো হালকা হলুদ হয়ে গেছে, চোখের তলায় কালি পড়েছে, একদম স্থির, দুটো মার্বেল লাগছে দেখে। রিমি, রিমি, এই দেখ, আমি এসেছি রিমি, চিনতে পারছিস না? হ্যাঁ, কথা বল না, হ্যাঁ, কথা বল না। এই রিমি, চিনতে পারছিস না আমায়? হ্যাঁ, আমি তোর রাজ রে। দাঁড়া, তোকে একটা জিনিস দেখায়। কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল? এই তো, এই দেখ, এই দেখ, সেই আমাদের বিয়ের কার্ডটা রে, বুঝতে পারছিস না? হ্যাঁ, এই দেখ, তোটার আমার নাম লেখা, রাজ ওয়েটস রিমি। কী রে, কিছু বল। আমি এখনো বিয়ে করিনি রিমি, করতে পারিনি, বিশ্বাস কর। আমাকে একবার জানাতে পারতিস, এভাবে ছেড়ে চলে এলি, একবার ভাবলি না আমি কি করব? হ্যাঁ, কোথায় যাব তোকে ছাড়া? হ্যাঁ, আমি তোকে অনেক সন্দেহ করেছি রিমি, ক্ষমা চাওয়ার অধিকার আমার নেই। হ্যাঁ, আমাকে যদি চড় মারতে ইচ্ছা করে মার না, মার, আমি কিছু মনে করব না। কিন্তু একবার কথা বল না। রিমি, 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 ওঠ না, একবার কথা বল না। রিমি, ওঠ না। ওই দেখ, ওই দেখ, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। তুই তো বিদ্যুৎ চমকালে খুব ভয় পেতিস। হ্যাঁ, আমাকে ভয় পেয়ে জড়িয়ে ধরছিস, আজ ধরবি না? হ্যাঁ, কী রে, এই রিমি, হ্যাঁ, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে তো, তুই শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, এ কী রে, ভয় পাচ্ছিস না তুই? হ্যাঁ, ধর আমায়, ধর না। এ রিমি, ওঠ না। রিমি, ধর না। রিমির দু চোখ বেয়ে জল গড়াচ্ছে। তার ওঠার ক্ষমতা সে হারিয়েছে ঠিকই, কিন্তু রাজকে সে এখনো ভোলেনি। রাজ এখন থেকে এখানেই থাকে। প্রতিদিন রিমিকে এখন খাইয়ে দেয় সে, চুল আঁচড়িয়ে কপালে লাল টিপ পরিয়ে দেয়। রাজের এখন থেকে এই হসপিটালটাই ঘর, এটাই তার সংসার। শুধু কি 7 পাক ঘুরলেই বিয়ে হয়ে যায়?